আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাচ্ছি বিডি দর্পণের নিয়মিত আয়োজন আজকের দুনিয়ায়। আপনাদের সাথে আছি আমি ফাহাদিয়া মিতু। চলুন জেনে নেওয়া যাক সারা দুনিয়ায় এই পর্যন্ত ঘটে যাওয়া প্রধান খবরগুলো। রাশিয়ার কুরস্ক অঞ্চলে মানবিক সহায়তা কার্যক্রমে অংশ নেওয়ার জন্য জাতিসংঘ ও ইন্টারন্যাশনাল কমিটি অব দ্য রেড ক্রসকে আমন্ত্রণ জানিয়েছে ইউক্রেন। সোমবার এই আহ্বান জানানোর কথা জানিয়েছেন ইউক্রেনীয় কর্মকর্তারা। এই আহ্বান এমন এক সময় এলো যখন কুরস্কে পাল্টা লড়াইয়ের ঘোষণা দিয়েছে রাশিয়া। এক মাসেরও বেশি সময় আগে থেকে কুরস্ক অঞ্চলে ইউক্রেনের বাহিনীর আন্তঃসীমান্ত অভিযান চলমান রয়েছে। প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি দাবি করেছেন কিয়েভ প্রায় ১০০টি জনপদের নিয়ন্ত্রণ নিয়েছে তাদের বাহিনী। রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ে সোমবার জানিয়েছে তারা ২টি গ্রাম পুনরুদ্ধার করেছে। এর আগে ইউক্রেনের পররাষ্ট্রমন্ত্রী আন্দ্রি সিবিহা তার মন্ত্রণালয়কে কুরস্ক অঞ্চলে জাতিসংঘ ও আইসিআরসিকে কাজ করার আমন্ত্রণ জানাতে নির্দেশ দেন। ইউক্রেনের পররাষ্ট্র মন্ত্রণালয় পরে এই আমন্ত্রণের বিষয়টি নিশ্চিত করেছে। সিবিহা এক এক্স পোস্টে জানান, সুমি অঞ্চল সফরের পর তিনি এই আহ্বান জানিয়েছেন। এই অঞ্চল থেকেই ইউক্রেনীয় বাহিনী তাদের অভিযান শুরু করেছিল। তিনি আরও বলেন, ইউক্রেনীয় সেনাবাহিনী কুরস্ক অঞ্চলে মানবিক সহায়তা এবং বেসামরিক নাগরিকদের নিরাপদে সরে যাবার ব্যবস্থা করছে। এদিকে নতুন করে আরও ১,৮০,০০০ সৈন্য নিয়োগ করার নির্দেশ দিয়ে ডিক্রি জারি করেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। ২০২২ সালের ফেব্রুয়ারিতে ইউক্রেনে আক্রমণের পর তৃতীয়বারের মতো সৈন্য সংগ্রহের নির্দেশ দিলেন তিনি। সোমবার ক্রেমলিনের ওয়েবসাইটে এই তথ্য নিশ্চিত করা হয়েছে। পুতিন সোমবার রাশিয়ার নিয়মিত সেনাবাহিনীর আকার ১,৮০,০০০ বাড়িয়ে ১৫ লাখে উন্নীত করার নির্দেশ দিয়েছেন। ক্রেমলিনের ওয়েবসাইটে প্রকাশিত ওই ডিক্রিতে পুতিন রাশিয়ার সশস্ত্র বাহিনীর সামগ্রিক আকার ২৩,৮০,০০০ করার নির্দেশ দিয়েছেন, যার মধ্যে অন্তত ১৫ লাখ সার্ভিসম্যান হওয়া উচিত। এর আগে ২০২২ সালে রাশিয়ার প্রেসিডেন্ট একই বিষয়ে ২টি ডিক্রি জারি করেন। আনুষ্ঠানিকভাবে কমব্যাট সৈন্য সংখ্যা প্রথমবার ১,৩৭,০০০ এবং দ্বিতীয়বার ১,৭০,০০০ বাড়ানো হয়েছিল। গাজা ও মিয়ানমারের মতো ভারতকেও একই তালিকায় রেখেছেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি, যেখানে মুসলিম জনগোষ্ঠীকে ভোগান্তি পোহাতে হচ্ছে নিয়মিত। তবে খামেনির এই বক্তব্যের নিন্দা জানিয়েছে নয়াদিল্লি। সোমবার খামেনির অফিসিয়াল এক্স অ্যাকাউন্ট থেকে দেওয়া এক পোস্টে বলা হয়, ইসলামিক উম্মাহ পরিচয়ের ব্যাপারে ইসলামের শত্রুরা সবসময়ই আমাদের অনুৎসাহিত করে। গাজা, মিয়ানমার, ভারত কিংবা অন্য কোথাও একজন মুসলিম যেই নির্যাতন ভোগ করছে সেটি ভুলে গেলে আমরা নিজেদের মুসলিম বলে পরিচয় দিতে পারি না। এ পোস্টে ভারতের নাম যুক্ত হওয়ার কারণেই এর প্রতিবাদ জানিয়েছে নয়াদিল্লি। ইন্ডিয়ান এক্সপ্রেসের খবরে বলা হয়েছে, ভারত সরকার এই মন্তব্যকে ভুল তথ্যযুক্ত আখ্যায়িত করে এর প্রতিবাদ জানিয়েছে। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণবীর জয়সওয়াল বলেছেন, ইরানের সর্বোচ্চ নেতা ভারতের সংখ্যালঘুদের নিয়ে যেই মন্তব্য করেছেন তার তীব্র নিন্দা জানাই আমরা। এগুলো ভুল তথ্য এবং অগ্রহণযোগ্য। যেসব দেশ সংখ্যালঘুদের নিয়ে কথা বলছে, পরামর্শ দিচ্ছে, তারা যেন অন্যদের নিয়ে পর্যবেক্ষণ দেওয়ার আগে নিজেদের কর্মকাণ্ডের দিকে নজর দেয়। ইরানের ধর্মীয় নেতার বক্তব্যে ভারতের সংখ্যালঘুদের নিয়ে উদ্বেগ এই প্রথম নয়। ২০২০ সালের মার্চে দিল্লি দাঙ্গার সময় ওই ঘটনাকে মুসলিম গণহত্যা হিসেবে অভিহিত করেছিলেন খামেনি। সে সময় তিনি ভারতের প্রতি আহ্বান জানান, উগ্রবাদী হিন্দু ও তাদের দলগুলোকে মোকাবেলা করতে, নইলে ভারত মুসলিম বিশ্ব থেকে বিচ্ছিন্ন হয়ে যাবে বলেও তিনি সতর্ক করেন। ভারতের নরেন্দ্র মোদীর নেতৃত্বে বিজেপি সরকার ক্ষমতায় আসার পর থেকেই মুসলিম সহ সংখ্যালঘু গোষ্ঠীগুলোর ওপর নিপীড়ন বেড়েছে। গরু গোশত খাওয়া, বাড়িতে রাখা, এমনকি বহন করার কারণেও মুসলিমদের ওপর প্রায়ই নিপীড়নের ঘটনা ঘটে দেশটিতে। লেবানন ভিত্তিক প্রতিরোধ সংগঠন হিজবুল্লাহ জানিয়েছে সোমবার তাদের যোদ্ধারা সিরিজ হামলা চালিয়েছে ইসরায়েলের বিভিন্ন স্থাপনা লক্ষ্য করে। এদিন ভোরে মেতুলা সেনা ঘাঁটি লক্ষ্য করে রকেট হামলার মাধ্যমে দিনের অপারেশন শুরু করে হিজবুল্লাহ। হামলাটি সরাসরি ঘাঁটিতে আঘাত হানে। এর কিছুক্ষণ পর একই ঘাঁটিতে আত্মঘাতী ড্রোন দিয়ে হামলা চালানো হয়। বিকেল ৪:২৫ মেতুলা ঘাঁটিতে আর্টিলারি হামলা চালানো হয়। এরপর মেতুলা ইহুদি বসতিতে একটি ভবন লক্ষ্য করে হামলা চালানো হয়। ভবনটি ইসরায়েলি সেনারা ব্যবহার করছিল। হিজবুল্লাহ জানিয়েছে,
কার্যকর ও যথাযথ অস্ত্র ব্যবহার করে ভবনটিতে হামলা চালানো হয়েছে। এর আগে বেলা ২টার কিছু আগে বিরকেদের রিশে সেনা ঘাঁটিতে হামলা চালিয়েছে লেবানিজ যোদ্ধারা। এরপর বেলা ২:৩০টায় হামলা চালানো হয় আল জৌরা ঘাঁটি লক্ষ্য করে। হামলাটি সরাসরি ঘাঁটিতে আঘাত এনেছে। দিনের শেষ ভাগে রামিয়া সেনা ঘাঁটিতে অ্যান্টি ট্যাঙ্ক গাইডেড মিসাইল হামলা চালানো হয়েছে। দীর্ঘ সময় ধরে ঘাঁটির সেনা সদস্যদের তৎপরতার ওপর নজরদারি করার পর তাদের বেশ কিছু গাড়ি লক্ষ্য করে ওই হামলা চালানো হয়। হামলার ফলে ঘাঁটির চত্বরে থাকা বেশ কয়েকটি গাড়ি ধ্বংস হয় এবং সেখানে আগুন ধরে যায়। সেখানে উদ্ধারকারী দল ছুটে যাওয়া মাত্র দ্বিতীয় দফা হামলা চালানো হয়। এবার আর্টিলারি শেল দিয়ে আঘাত হানা হয় উদ্ধারকারী দলের ওপর। তবে এসব হামলায় হতাহতের কোনো তথ্য প্রকাশ করেনি ইসরায়েলি সেনাবাহিনী। ইসরায়েলের বিরুদ্ধে লড়াইয়ে ফিলিস্তিনিদের পাশে দাঁড়ানোর জন্য ইয়েমেনের হুথি আনসারুল্লাহ গ্রুপকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়েছেন হামাস প্রধান ইয়াহিয়া সিনওয়ার। হুথি প্রধান আব্দুল মালিক আল হুথির কাছে ওই চিঠিটি লিখেছেন সিনওয়ার। চিঠিতে ৭ অক্টোবরের আল আকসা প্লাবন অভিযানকে ফিলিস্তিন ও পুরো অঞ্চলের ইহুদিবাদী পরিকল্পনার ওপর একটি আঘাত হিসেবে বর্ণনা করেন সিনওয়ার। তিনি বলেন, এই অঞ্চলে ইহুদিবাদীদের পরিকল্পনার ওপর একটি বড় আঘাত হয়ে এসেছে এই অপারেশন। চিঠিতে তিনি ফিলিস্তিনিদের প্রতি সহানুভূতি দেখানোর জন্য হুথি আনসারুল্লাহ গ্রুপকে ধন্যবাদ জানান। তিনি সকল প্রতিরক্ষা ব্যবস্থা ভেদ করে ইসরায়েলের প্রাণকেন্দ্র তেল আবিবে আঘাত হানার জন্য হুথি যোদ্ধাদের অভিনন্দন জানান। ইয়েমেন থেকে ইসরায়েলের উদ্দেশ্যে হাইপারসনিক মিসাইল হামলার একদিন পর এই চিঠিটি লেখা হয় বলে জানিয়েছে প্যালেস্টাইন ক্রনিকল। শনিবার প্যালেস্টাইন 2 নামের হাইপারসনিক মিসাইল ইসরায়েলের প্রতিরক্ষা ব্যবস্থাকে ফাঁকি দিয়ে ইসরায়েলে আঘাত হানে। তবে মিসাইলটি ফাঁকা জায়গায় পড়ায় কোনো ক্ষয়ক্ষতি হয়নি, যদিও হামলার সাইরেন বাজার পর কয়েক লাখ ইসরায়েলিকে ভূগর্ভস্থ শেল্টারে আশ্রয় নিতে হয়েছে। সোমবার হিজবুল্লাহর প্রকাশিত একটি ভিডিওতে দেখা যায় মরুভূমির মতো একটি রুক্ষ জায়গা থেকে বিশাল আকৃতির মিসাইলটি উৎক্ষেপণ করা হয়। সেটির গায়ে ফিলিস্তিনি পতাকা ও তাদের ঐতিহ্যবাহী কেফিয়ার নকশা আঁকা রয়েছে। হামাস প্রধান সিনওয়ার তার চিঠিতে বলেন, আমি বিশ্বাস করি ফিলিস্তিনি জনগণ ও তাদের মিত্র প্রতিরোধ গোষ্ঠীগুলোর বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের সহযোগিতায় যেই গণহত্যা ইসরায়েলিরা চালাচ্ছে তার বিরুদ্ধে আমাদের জয় হবেই। এদিকে গাজা ভূখণ্ড জুড়ে ইসরায়েলি বিমান হামলায় নিহত হয়েছেন আরও ৩৮ ফিলিস্তিনি। নিহতদের মধ্যে নারী ও শিশুও রয়েছে। এক বিবৃতিতে গাজার সিভিল ডিফেন্স বলেছে, ইসরায়েলি সেনাবাহিনী উত্তর গাজা উপত্যকায় ৬ ফিলিস্তিনিকে হত্যা করেছে, যার মধ্যে ৩ জন বেইত হানুনের কাছে বেসামরিকদের একটি সমাবেশে হওয়া বিমান হামলায় নিহত হয়েছেন। সব মিলে এদিন নিহত হয়েছে ৩৮ জন, আহত হয়েছে শতাধিক ফিলিস্তিনি। বাধ্যতামূলক হিজাব বা হেড স্কার্ফ পরার বিষয়ে ইরানে নারীদের আর বিরক্ত করবে না মোরাল পুলিশ। ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান এই কথা জানিয়েছেন। কঠোর পোশাক নীতি ভঙ্গ করার জন্য নারীদের এখনও সহিংস শাস্তি দেওয়া হচ্ছে বলে জাতিসংঘ সতর্ক করার কয়েকদিন পর তিনি এই ঘোষণা দিলেন। মঙ্গলবার বিবিসির এক প্রতিবেদনে বলা হয়েছে, ২২ বছর বয়সী মাহসা আমিনের পুলিশ হেফাজতে মৃত্যুর দ্বিতীয় বার্ষিকীতে প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের এই মন্তব্য সামনে এসেছে। সঠিকভাবে হিজাব না পরার অভিযোগে ইরানি পুলিশ তাকে গ্রেফতার করেছিল এবং পরে তার মৃত্যু হয়। এই ঘটনা দেশব্যাপী প্রতিবাদের জন্ম দিয়েছিল। সোমবার প্রেসিডেন্ট পেজেশকিয়ান বলেন, ইরানের মোরাল পুলিশের আর রাস্তায় নারীদের মুখোমুখি হওয়া উচিত নয়। সাবেক প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি হেলিকপ্টার দুর্ঘটনায় মারা যাবার পরে ইরানের প্রেসিডেন্ট নির্বাচিত হন পেজেশকিয়ান। তাকে একজন সম্ভাব্য সংস্কারবাদী নেতা হিসেবে দেখা হয়। বিবিসি জানিয়েছে, ইরানের একজন নারী সাংবাদিকের প্রশ্নের উত্তর দেওয়ার সময় পেজেশকিয়ান এসব কথা বলেন। ওই নারী সাংবাদিক বলেন, পুলিশ ভ্যান এড়িয়ে সংবাদ সম্মেলনে যাওয়ার জন্য তিনি বেশ কয়েকটি পথ ঘুরেছেন। তিনি তার মাথার স্কার্ফ পরা ছিলেন এবং তার কিছু চুলও দেখা যাচ্ছিল। পেজেশকিয়ান জবাবে বলেন, মোরাল পুলিশের নারীদের মুখোমুখি হবার কথা ছিল না। আমি বিষয়টি দেখব যাতে তারা নারীদের বিরক্ত না করে। প্রেসিডেন্ট পেজেশকিয়ানের এই মন্তব্যগুলো ইরানের প্রধান রাষ্ট্রীয় টিভি নেটওয়ার্কগুলোতেও সরাসরি সম্প্রচার করা হয়েছে। পরে নারী সাংবাদিকের সঙ্গে তার কথোপকথনের ক্লিপটি অনলাইনে ছড়িয়ে পড়ে।
অতি রক্ষণশীল ইব্রাহিম রাইসির স্থলাভিষিক্ত হয়ে জুলাই মাসে প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেবার পর এটি ছিল পেজেশকিয়ানের প্রথম সংবাদ সম্মেলন। নির্বাচনী প্রচারণার সময় তিনি বাধ্যতামূলক হিজাব পরার বিষয়ে পুলিশ টহলের বিরোধিতা করার প্রতিশ্রুতি দিয়েছিলেন। ভারতীয় সংবিধানের ৩৭০ ধারা বিলোপের পর বুধবার ১৮ সেপ্টেম্বর প্রথমবারের মতো জম্মু কাশ্মীরে বিধানসভার ভোট গ্রহণ হবে। মোট ৩ দফায় ভোট শেষ হবে ১ অক্টোবর। কাশ্মীরে এবারের ভোটে সবচেয়ে বেশি আলোচনা হচ্ছে জামায়াতে ইসলামীর অংশগ্রহণ নিয়ে। টানা ৩৭ বছর ধরে ভোট বর্জন করে আসা জামাত এবার বিধানসভা নির্বাচনে অংশগ্রহণ করছে। তবে নিজেদের ব্যানারে নয়, নিষেধাজ্ঞা থাকায় জামাতের প্রার্থীরা লড়ছেন স্বতন্ত্র প্রার্থী হিসেবে। পাশাপাশি স্বাধীনতাকামী নেতা ইঞ্জিনিয়ার রশিদের আওয়ামী ইত্তেহাদ পার্টির সাথে জোট হয়েছে তাদের। দীর্ঘ ১০ বছর পর উপত্যকায় হতে যাওয়া বিধানসভার নির্বাচনে মোট ৯০টি আসনের মধ্যে এই জোট ৪৩টি আসনে প্রার্থী দিয়েছে। এর মধ্যে অন্তত ১০ জন প্রার্থী জামাত সমর্থিত। ২০১৯ সালে জম্মু কাশ্মীরের বিশেষ সাংবিধানিক মর্যাদা বাতিলের পর হতে চলা প্রথম নির্বাচন ঘিরে উপত্যকায় ব্যাপক আগ্রহ দেখা যাচ্ছে। জামাত ও আওয়ামী ইত্তেহাদ পার্টির জোট বিধানসভার নির্বাচনে চমক দেখাবে বলে দলটির নেতারা আশা করছে। জম্মু কাশ্মীরে জামাত শেষবার নির্বাচনে দাঁড়িয়েছিল ১৯৮৭ সালে। বিধানসভার সেই ভোট এখনও কারচুপির জঘন্যতম নিদর্শন বলে চিহ্নিত। ওই নির্বাচনের পরই কাশ্মীরে ভারতীয় শাসনের বিরুদ্ধে জন অসন্তোষ চরম আকার ধারণ করে, এক পর্যায়ে যা সশস্ত্র স্বাধীনতাকামী আন্দোলনের রূপ নেয়। এরপর জামাতকে নিষিদ্ধ করে নয়াদিল্লি। দলটি এখনও নিষিদ্ধই রয়েছে। এবার বহু বছর পর জামাত নেতারা ভোটের মাঠে নামায় জনগণ কিছুটা বিভ্রান্তিতেও পড়েছেন। কারণ ভোটে অংশ নেওয়ার অর্থ হচ্ছে কাশ্মীরের ওপর নয়াদিল্লির শাসনকে স্বীকার করে নেওয়া। অনেক কাশ্মীরি মনে করছেন জামাতকে ভোটে আনাটা বিজেপির একটি চাল। আগামী ৮ অক্টোবর ভোটের ফলাফল প্রকাশ করা হবে। আজ এখানেই শেষ করছে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর দেখতে থাকুন বিডি দর্পণ। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন, সংযুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজে। আল্লাহ হাফেজ।